সাবেক মন্ত্রী কামরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার, গণহত্যা সহ একাধিক মামলার আসামি আজই তোলা হবে আদালতে। তিন বছরেও ব্যাংক এশিয়ার এজেন্ট আতিকুলের আত্মসাৎ করা কোটি কোটি টাকা পাননি গ্রাহকরা, নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। মুনাফায় ফিরলেও বিআরটিসির বাসের সেবা নিয়ে অভিযোগ, সঠিক রুট নির্ধারণ সহ পরিচালনায় দুর্বলতা কাটানোর পরামর্শ। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যায় রেকর্ড, এক বছরে বেড়েছে 26%, তবে চীনকে টপকে শীর্ষে ভারত। স্বাগত। এখন সকালে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর কেরানীগঞ্জ সহ বিভিন্ন থানায় ডজন খানেকেরও বেশি মামলা রয়েছে। তাকে এখন ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মন্ত্রী থাকাকালে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন, এমন অভিযোগে তার সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। চারটি শাখার মাধ্যমে গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আতিকুর রহমান নামের ব্যাংক এশিয়ার একজন এজেন্টের। সেই সাথে একাধিক অভিযোগের তদন্তে প্রমাণ পেয়ে তার দায় স্বীকার করেছে ব্যাংক এশিয়া নিজেই। তবে ৩ বছরের বেশি সময় হলেও এখনও ফিরিয়ে দেয়া হয়নি গ্রাহকের কোনো অর্থ। সেই সাথে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই এজেন্ট মালিকের বিরুদ্ধে। রাজীব শেখের ছবিতে বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিন মোহাম্মদ জমি বিক্রি করা ৮৭ লাখ টাকা জমা করেন নিজ এলাকা মানিকদি শাখার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ে। পরে ৫০,০০০ ও ১ লাখ টাকা করে কিছু টাকা উঠালেও হঠাৎ একদিন দেখেন সেই হিসাবে টাকা নেই। সার্ভার সমস্যার কথা বলে একাধিকবার তার আঙ্গুলের ছাপ নেওয়া হলেও জানেন না আসল সমস্যা কোথায়। খোঁজ নিয়ে দেখেন তার ভাতিজা ও এজেন্ট মালিকই আত্মসাৎ করেছে দিন মোহাম্মদের অর্থ। মাঝে মাঝে এসে বলতো, কাকা আমার তো একটু ব্যাংকে যাই তো। কেন কেন যে সার্ভার একটু অসুবিধা। ভুক্তভোগীর ভাতিজা ৪৪ লাখ টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করে এবং বিষয়টি মীমাংসা হয়। তবে এজেন্ট মালিক আতিকুর রহমানের কাছে একাধিকবার লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হলে দেন ভুয়া কাগজপত্র। পরে মূল শাখা থেকে সেই তথ্য সংগ্রহ করেন দিন মোহাম্মদ। দেখেন এজেন্ট মালিক তার স্ত্রী হিসাবে নিয়েছেন ১০ লাখ টাকা, সেই সাথে শুরুতে দেয়া ২০ লাখ ও পরে দেয়া ৭ লাখ টাকা করেননি জমা। কারণ বাজার মূল ব্রাঞ্চ থেকে একটা স্টেটমেন্ট ওঠাই, ওইখানে দেখি যে এই দুইটা লেনদেনের মাঝখানে একটা ট্রান্সফার হয়েছে ১০ লাখ টাকা। তখন জানতে পারি এই অ্যাকাউন্টটা হচ্ছে সানজিদা, কেশিয়ার সানজিদার অ্যাকাউন্ট। শুধু টাকা নিয়েই থেমে থাকেননি, ভুক্তভোগী টাকার জন্য চাপ দিলে দিন মোহাম্মদ সহ পরিবারের বিরুদ্ধে দেন ডাকাতি মামলা। এছাড়া আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। আমরা কোনো দিকে ওর সাথে কথাবার্তা বলতে পারি না এবং ও রাজনৈতিকভাবে আমাদের খুব চাপের মুখে রাখছে। আমাদের মামলা দিছে, মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। এখনও আমরা ওর হয়রানির শিকার করে হাজিরা দিতেছি। এদিকে জমা করা ২০ লাখ টাকার মধ্যে ১৫ লাখ নেয়ার কথা প্রথমে স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন তিনি। ১৫ লাখ ক্যাশ পাইছিলেন তো? ১৫ লাখ ক্যাশ না পেলে কি ইয়া করে এটা ১৫ লাখ টাকা ক্যাশ পাই হিসাব মিলাইতেছে। এছাড়া আতিকুর রহমানের বিরুদ্ধে রয়েছে ব্যাংক কার্যক্রম পরিচালনায় নানা অভিযোগ। সালমা আক্তার নামে ব্যাংকের নিয়োগপ্রাপ্ত না এমন নারীকে বানিয়েছেন শাখা ব্যবস্থাপক। ব্যাংকের কেউ না, আমি ব্যাংকের কিছু না। জাস্ট ওনার ব্যাংক কয়দিন বন্ধ ছিল, এজন্য আমাকে বলছে যে আমাকে মামি ডাকে উনি, যে মামি কিছুদিন একটু বসেন। আমার নামে কার্ড ছাপাইছে, আমার নামে ম্যানেজার। হেড অফিস যখন তদন্ত করতে আসে, হেড অফিস দেখছে এটা বসছে, ওনার মন থেকে বসছে। আপনি কি শোনেন যে ব্যাংকের মালিক কাছে কথা বলেন। আমার মা বলতেছে এখন যে অস্বীকার করতেছে, এখন আপনি কি বলবেন?
এ নিয়ে আতিকুল ও তার স্ত্রীর সাথে দেখা করতে গেলে তারা এজেন্ট শাখার ভিতরে থাকলেও কথা বলেননি। এমন পরিস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন দীন মোহাম্মদ ও তার পরিবার। পরে তদন্তের মাধ্যমে আতিকুর রহমানের জাল জালিয়াতির প্রমাণ পাওয়া গেলেও 3 বছর এই সমস্যার এখনো সমাধান করা হয়নি। এর মধ্যে অডিট দ্বারা প্রমাণিত হলো 22,50,000 টাকা। আতিকুর রহমানের মালিকানায় থাকা 4টি এজেন্ট শাখায় যেসব অনিয়ম ও অর্থ আত্মসাৎ হয়েছে তার দায় স্বীকার করেছে ব্যাংক এশিয়া। এখন পর্যন্ত 20 থেকে 30% অর্থ ফেরত দেওয়া হয়েছে। 25% বা 30% এর মতো রিকভার হচ্ছে, নট নেসেসারিলি অ্যাজ কাস্টমার অফ ব্যাংক এশিয়া, বাট আরেকটা পারসন। তো আমরা অফকোর্স ওনার এগেইনস্টে আমরা অ্যাকশন নেব। এদিকে আতিকুর রহমান সহ ব্যাংক এশিয়ার 17 জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের 30 দিন সময় দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন দীন মোহাম্মদ। এই টাকা পয়সা যে আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, এটার ব্যাপারে যে কোনো অবস্থা যদি প্রতিবাদ করে তাহলে একটার পর একটা মিথ্যা মামলা তাকে, তার মেয়েকে, তার মেয়ের জামাইকে দিয়ে, তার অপর আত্মীয় স্বজন তার সাথে যারা আছে তাদেরকে দিয়ে হ্যারাসমেন্ট করার কারণেই মূলত এই একটার পর একটা মিথ্যা মামলায় তাদেরকে আসামি করতেছে। আতিকুর রহমানের এ ধরনের কার্যক্রমকে প্রতারণা বলছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে টাকা ফেরত দেয়া ও অপরাধীদের বিরুদ্ধে ব্যাংক এশিয়াকেই ব্যবস্থা নিতে হবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। এটা তো পুরোপুরি জালিয়াতি। আমার কথা হলো যে জালিয়াতি বা ফ্রড সেটা যদি হয় সেটা তো দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা আলাদা। কিন্তু কোনো গ্রাহক যদি কোনো এজেন্টের দ্বারা প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই গ্রাহকের এই প্রতারণার বিরুদ্ধে যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু ব্যাংকেই দেখতে হবে। এখানে ব্যাংকের কোনো মতে তার দায় এড়াবার সুযোগ নাই। যদি বলে যে না গ্রাহক কেন স্লিপ নিয়ে আসলো না, সেটা কিন্তু গ্রাহকের দায়িত্ব না। তাকে যে প্রতারণা করা হয়েছে স্লিপ না দিয়ে, সেটা ব্যাংকের উপর আসে। ব্যাংকের এজেন্ট সরাসরি নিয়ন্ত্রণ না করলেও অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক এশিয়ার মানিক দি এজেন্ট গ্রাহকদের সাথে যে প্রতারণা করেছে তা প্রান্তিক পর্যায়ে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করেছে, যে কারণে অতি দ্রুত অর্থ ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মতো এত বড় অপরাধ করা ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। আর যদি তা স্বল্প সময়ে সম্ভব না হয় তবে ব্যাংক খাতের সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। গত 15 বছরে 1,500-এর বেশি গাড়ি যুক্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বহরে। বাস ডিপো ও কেন্দ্রীয় মেরামত কারখানাগুলো গতি ফেরায় ঘুরছে বিকল গাড়ির চাকা। এর মাঝে 2019 সাল পর্যন্ত টানা ক্ষতির সম্মুখীন হওয়া প্রতিষ্ঠানটি মুনাফায় করেছে বলেও দাবি বিআরটিসি চেয়ারম্যান। তবে অনেক গাড়ির ভেতরে লক্করঝক্কর অবস্থা ও ধীর গতিসহ সেবার মান নিয়ে এখনও রয়েছে নানা অসন্তোষ। এজন্য সক্ষমতা যাচাই করে রুট পরিচালনা সহ পরিচালনার দুর্বলতা কাটানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রকিবুল রাহাতের প্রতিবেদনে। যাত্রীদের এই অপেক্ষা একটি লাল বাসের জন্য, কারণ রাজধানীর কুড়িল থেকে নারায়ণগঞ্জের 2,500 কিংবা নরসিংদীর 5 দোনা রুটে বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই। সিএনজি বা অন্যান্য যানবাহনে চলাচলের উপায় থাকলেও ভাড়ার সাথে ভোগান্তিও বেশি। বিআরটিসির বিষয়টা কি আপনার এসি আছে, নন এসি আছে। আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের সুবিধার্থে বাস ভাড়াটাও কম সব যানবাহনের তুলনায়। সিএনজি যাওয়া যায় না, বিআরটিসি ছাড়া আর নাই, বিআরটিসি ছাড়া আর নেই, বিকল্প আর নেই। এছাড়াও রাজধানীর ভঙ্গুর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের অন্যতম ভরসার নামও বিআরটিসি, যদিও তার সেবা এবং প্রাপ্যতা নিয়ে মানুষের অভিযোগ কম নয়। যারা টিকিট কেটে সিট নিয়ে বসছে, কিন্তু অনেকে আছে যে এমনি ওরা এই মনে করেন যে সিট পায় না, দাঁড়ানো যাইতেছে। আসলে নিয়ম, সিট ছাড়া নিয়ম নাই, তার পর্যন্ত বাস ছাড়তেছে না, ভিড় হয়। তারপরে মনে করেন টিকিট ছাড়াও তো অনেকগুলো দাঁড়িয়ে যায়। এখানে বাসের জন্য অনেক অপেক্ষা করতে হয়, বাসের সংখ্যা বাড়ালে ভালো হয়। জনগণের দুর্ভোগ কমিয়ে আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বর্তমানে আন্তজেলা, দূরপাল্লা ও আন্তর্জাতিকভাবে 203টি রুটে বাস চালায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গণপরিবহনের রোল মডেল হিসেবে গড়ে উঠতে যার সূচনা 1961 সালে, কিন্তু নানান অনিয়মে বেসরকারি পরিবহনের তুলনায় বারবারই পিছিয়ে পড়ছে দৃষ্টান্ত সৃষ্টির লক্ষ্যে গঠিত এই প্রতিষ্ঠান।
অল্প দিনে গাড়ি বিকল হয়ে পড়া, পর্যাপ্ত গাড়ির অভাব, লিজিং পদ্ধতি, মেরামতখানার অক্ষমতা ও কর্মচারী-কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার মতন বিভিন্ন অভিযোগে জর্জরিত হয়ে পড়ে বিআরটিসি। তারপরও দেশের বেহাল গণপরিবহন জগতে জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে বিআরটিসি প্রতিনিয়ত নিজেদের বহরে যুক্ত করেছে যানবাহন। ঋণের ১,২৯৮ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের মাধ্যমে ১,৫০০-এর বেশি বাস কেনা হয় ২০০৯ সাল থেকে। তারপরও প্রতি বছর ক্ষতির বোঝা টানতে হচ্ছিল বিআরটিসির, কারণ বিকল হয়ে পড়ে থাকা বাস। ২০১৭ সালে ১,৫৩৫টি বাসের বিপরীতে সড়কে ছিল ৯৮১টি। ২০১৮ সালে যা কমে দাঁড়ায় ৯৪০টিতে। গেল মে মাসে সংসদীয় কমিটিকে দেয়া বিআরটিসির তথ্য মতে বর্তমানে ১,২৪৪টি বাস চলাচল করছে। এছাড়া মেরামতাধীন রয়েছে ১০৫টি বাস। তবে বিআরটিসির বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল ৩ বছরে ঘুরে দাঁড়িয়েছে এই পরিবহন প্রতিষ্ঠান। ২০১৮-১৯ অর্থ বছরে ২৫৮ কোটি ২৮ লাখ আয়ের বিপরীতে পরিচালন খরচ হয়েছে ২৬৫ কোটি ৫৩ লাখ টাকা, অর্থাৎ ৬ কোটি ৬৪ লাখ টাকা লোকসান গুনেছে বিআরটিসি। যদিও পরের অর্থ বছরে প্রায় কোটি টাকা আয় করে প্রতিষ্ঠানটি। ২০২০-২১ অর্থ বছরে আবারও ২ কোটি ৫৭ লাখ টাকা ক্ষতি গণে বিআরটিসি। এরপর ২০২১-২২ অর্থ বছরে ৪৭৫ কোটি ৯০ লাখ আয়ের বিপরীতে খরচ হয় ৪৪০ কোটি ১৫ লাখ টাকা, যেখানে মুনাফা আসে ৩৫ কোটি ৭৫ লাখ টাকা। আর ২০২২-২৩ অর্থ বছরে ৪৭ কোটি ৭১ লাখ টাকা আয় করেছে বিআরটিসি। বিআরটিসি চেয়ারম্যান জানান, গেল ৩ বছর অর্থ মন্ত্রণালয় থেকে কোনো প্রণোদনা নেয়নি সরকারি এই প্রতিষ্ঠান। দায়িত্ব নেওয়ার সময় ৮৮৫টি সচল গাড়ি ছিল জানিয়ে এখন ১২০০-এর বেশি গাড়ি চলাচল উপযোগী করা হয়েছে বলেও জানান তিনি। ট্রিপ ভিত্তিক গাড়ির সংখ্যা বেড়েছে, কমেছে লিজ দেয়া। আমি এসে প্রথমে বলছি লিজ আর চলবে না, লিজ বাতিল বাতিল বাতিল। এই মুহূর্তে বোধহয় আমার মাত্র ২৭ বা ২৮ টাকা লিজ আছে অনলি। লিজ বলতে কিন্তু যে গাড়িটা আমি পুরোপুরি ছেড়ে দিচ্ছি, তার উপরে সমস্ত পুরান গাড়িকে আমি মেরামত করে, অর্থাৎ এগুলোকে লাইফ টাইম বৃদ্ধি করেছি। আগে যে বিআরটিসি, যেখানে বিআরটিসি সফলতার মূল জায়গাটা হলো এই জায়গায়, কারখানাগুলো বন্ধ হয়ে গেছিলো, এই কারখানাগুলো এখন পূর্ণোদ্যমে সচল হয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে নানান সুবিধা পায় বিআরটিসি। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সেবার মান আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। জানান, সক্ষমতার বাইরে গিয়ে রুট পরিচালনা না করা ও অপারেশনাল দুর্বলতা কাটিয়ে উঠলে বিআরটিসি জনগণের পরিবহন হয়ে উঠতে পারে। প্রাইভেট সেক্টরে যারা অপারেটর আছে তারা কিন্তু তাদের যে পরিবহনগুলি আছে ১৫-২০ বছর ধরে আমরা দেখি সড়কে তারা চালাতে পারে, কিন্তু বিআরটিসি এত সুবিধা থাকার পরেও তাদের কিন্তু মেইনটেনেন্স উইং আছে, তাদের অপারেশন উইং আছে আলাদাভাবে, তাদের নিজস্ব লোকবল আছে, প্রশিক্ষিত লোকবল আছে। তারপর আমরা দেখি যে বাসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় অথবা ভারী মেরামতের প্রয়োজন হয়। বিআরটিসিকে ভাবতে হবে যে শুধুমাত্র রুট বাড়ানো না, যে রুটে আমি বাস চালাই না কেন ওই রুটে যাত্রীর চাহিদা অনুযায়ী আমার অপারেশনাল একটা প্ল্যান থাকবে, শিডিউল থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, যাতে করে যাত্রীরা জানতে পারে বাস কখন আসবে, কখন ছাড়বে। অর্থাৎ গণপরিবহনের যে চরিত্র সেটা কিন্তু আনতে হবে। একটা সময় বিআরটিসির মেরামতযোগ্য বাসগুলো দীর্ঘদিন ডিপোতে অকেজো পড়ে থাকতো, তবে সেই জায়গাটিতে বর্তমানে এসেছে পরিবর্তন, যার কারণে বিআরটিসি আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে যাত্রীদের দাবি, বিআরটিসির বাসের ভেতরের অবস্থা, অর্থাৎ সিট থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আরও উন্নত করলে বিআরটিসি হতে পারে সাধারণ মানুষের গণপরিবহনের সবচেয়ে বড় ভরসার জায়গা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। প্রাকৃতিক সম্পদে ভরপুর হবার পরেও সিলেটে বিনিয়োগ আর উদ্যোগের অভাবেতে পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। খাদিমনগর আর গোটাটিকর এলাকায় দুটি বিসিক শিল্প এলাকা থাকলেও সামগ্রিক শিল্প খাতে তেমন অগ্রগতি নেই। যদিও বিসিক কর্তৃপক্ষ বলছে শিগগিরই সকল সমস্যা সমাধানের পাশাপাশি নতুন আরেকটি শিল্প এলাকা গড়ে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। গুলজার আহমেদের প্রতিবেদন। নানা সমস্যায় সিলেটে তৈরি হচ্ছে না নতুন উদ্যোক্তা, তবে দেশে বা প্রবাস থেকেও যারা শিল্পোদ্যোক্তা হতে চান তাদেরও নেই বিনিয়োগ করার পরিবেশ।
সিলেট শহর থেকে সামান্য দূরে অবস্থান গোটাটিকর শিল্প এলাকা। 1964 সালে প্রস্তাবনা অনুযায়ী প্রায় 25 একর জায়গা নিয়ে যাত্রা শুরু। 72টি শিল্প ইউনিটের মধ্যে 66টিতে চলছে উৎপাদন। একইভাবে খাদিম এলাকায় 1995 সালে 27.75 একর জায়গা নিয়ে শুরু হওয়া শিল্পনগরীর 74টি শিল্প ইউনিটের মধ্যে উৎপাদনে 65 ইউনিট। যদিও এর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা সংকটের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। এখানে গ্যাসের সমস্যা আসছে, গ্যাস নির্ভর অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, এগুলা গ্যাস পাচ্ছে না। এই গ্যাসগুলো যাতে আমাদেরকে দেওয়া হয়, এটা একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে হলে এগুলা যাতে দেওয়া হয়, আমরা সেই দাবি করছি। আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে অনেক জায়গায় লাইট নাই, অন্ধকারের মধ্যে অনেক সময় অনেক দেখা যায় মাদকাসক্ত লোকেরা বাইরে থেকে এসে এখানে মাদক সেবন করে, নানান ধরনের যন্ত্রণা করে। এই সিকিউরিটি থেকে আমরা বঞ্চিত আছি। শিল্পনগরীতে পর্যাপ্ত অবকাঠামোগত উন্নয়ন না হওয়ারও অভিযোগ ব্যবসায়ী নেতাদের। তারা বলছেন, কয়েকটি খাত বিবেচনায় সংস্কার করতে পারলেই অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হতে পারে সিলেটের বিসিক এলাকা। তাছাড়া প্রবাসী বিনিয়োগও অনেকাংশ বৃদ্ধি পাবে। ইন্ডাস্ট্রিয়াল জোন হোক অথবা বিসিক শিল্প এলাকা হোক, এটা প্রয়োজন, এরকম সময়ের দাবি। পাশাপাশি আপনারা জানেন যে সিলেটে অনেক প্রবাসীরা আসেন যারা দেশে ইনভেস্ট করতে চান। ওনারাও বিদেশ থেকে আসেন যে এটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি করবেন, ওনারাও কিন্তু এসে আসলে বিমুখ হয়ে যান, কোনো প্লট রেডি প্লট ওনারা পান না। 3টা পয়েন্ট যদি সরকার আমাদেরকে করে, নতুন একটা শিল্পনগরী দিবে যেখানে আমাদের পুরাতন 2টা শিল্পনগরীতে জায়গা হচ্ছে না, বা অনেকেই প্লট বরাদ্দ নিয়েছে চালু করতে পারে নাই, তাদেরগুলা চিহ্নিত করে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নতুন করে তৈরি করা। বিসিক কর্মকর্তারা বলছেন, শিল্প এলাকায় উন্নয়ন কাজ চলমান রয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে নতুন আরেকটি শিল্প এলাকা নির্মাণেরও সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে। নতুন শিল্পনগরী নিয়েও আমরা একটা কাজ শুরু করেছি অলরেডি, এবং আমরা ডিসি অফিসের সাথে কমিউনিকেশন করে অলরেডি ঢাকা থেকে একটা চাহিদাপত্র চাওয়া হয়েছিল, এবং ওই বেসিসেই আমরা মোটামুটি আমাদের যে কমিটি আছে, কমিটির কাজ চলমান আছে। আমরা আশা করি 1 মাসের মধ্যে যে তাদের যে ডিসি অফিসের রিকোয়ারমেন্ট, ওই অনুসারে আমরা সম্মতিপত্রটা নিয়ে ঢাকাতে পাঠাতে পারবো। সেক্ষেত্রে আমরা 100 একর জায়গায় একটা নতুন বিসিক শিল্পনগরী তোলার চিন্তা ভাবনা করতেছি। যে কোনো অঞ্চলের অর্থনীতির গতিশীলতা নির্ভর করে তার শিল্প এলাকার উপর। সিলেট অঞ্চলে 2টি শিল্পনগরী থাকলেও এখানে ব্যবসায়ী বান্ধব আনুষঙ্গিক সুযোগ সুবিধা না থাকায় নতুন কোনো উদ্যোক্তা গড়ে উঠছে না। ব্যবসায়ীরা বলছেন, যদি গ্যাস এবং বিদ্যুতের সুযোগ সুবিধা সহ শিল্পনগরীতে আনুষঙ্গিক সুবিধাগুলো বৃদ্ধি করা যায়, তাহলে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে, তেমনি অন্যদিকে আকৃষ্ট হবে প্রবাসী বিনিয়োগও। গুলজার আহমেদ, এখন সিলেট। ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের মুখোমুখি হতে তাকে দেশে ফেরত পাঠাতে হবে দিল্লিকে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয় দ্য হিন্দুর অনলাইন সংস্করণে। এতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধের কিছু আইনি ধাপ রয়েছে বলে উল্লেখ করা হয়। নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় বলে জানান ডক্টর ইউনুস। বলেন, রাজনৈতিক দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না, বরং সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলছে বিএনপি। দেশের প্রধান একটি দলের মতকে উপেক্ষা করবে না অন্তর্বর্তী সরকারও। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন তিনি অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরিবর্তন হলেও নতুন বাংলাদেশে মার্কিন প্রতিনিধিরা এলে এবং অর্থনীতি ভালো হতে দেখলে সমীকরণ পাল্টে যাবে বলেও মত প্রধান উপদেষ্টার। অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ শুরু হয়েছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে আছে জনপদ। দিনে তাপমাত্রা বাড়লেও বিকেলের পর থেকে আবারও কমতে শুরু করে তাপ। শীতের আগমনের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী।
অনেক শীতের প্রভাব জনজীবনে কতটা পড়লো এখনো পর্যন্ত জানাবেন। আজ চুয়াডাঙ্গায় সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা 12 ডিগ্রি নামতে শুরু করেছে। গতকাল চুয়াডাঙ্গাতে তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড থাকে। প্রকৃতিতে আসলে শীতের মাত্রা সেটি আসলে বইতে শুরু করেছে। গতকাল থেকে কিন্তু আসলে চুয়াডাঙ্গায় সকাল থেকে শীতের দেখা মিলেছে। এছাড়া বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পরে কিন্তু আসলে শীত অনুভূত হচ্ছে বেশি। এছাড়া গ্রাম অঞ্চলে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলে শীত বাড়ার সাথে সাথে শীতের যে আমেজ অর্থাৎ রসের যে একটা আগমন, খেজুর গাছ থেকে রস সংগ্রহ, পাশাপাশি পিঠাপুলি তৈরি, সব মিলিয়ে কিন্তু আসলে শীতের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই শীত বাড়ার সাথে সাথে মানুষের যেমন আমেজ বেড়েছে, শীতের আমেজ বেড়েছে, পাশাপাশি কিন্তু পদার্থ সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে কিন্তু গত সপ্তাহ থেকেই আসলে রোগীর সংখ্যা বেড়েছে। এইসব রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশি। পাশাপাশি আমরা দেখছি ভোরবেলাটায় সূর্য ওঠেনি ঠিক তখনই কিন্তু রাস্তায় কিন্তু যানবাহনগুলো হেডলাইট সব মিলিয়ে শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে ছিল। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন খামার ও ব্যক্তি পর্যায়ের ডিম ও মুরগি উৎপাদনকারীরা। ডিমের উৎপাদন কমেছে দৈনিক 5 লাখ, যাই বাড়তি চাহিদা ও বাজারে সরবরাহ কমায় অজুহাতে অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন দোকানিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে চাহিদা বাড়ায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারাও ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। আগস্টের গোমতী নদীর ভাঙন আর উজানের ঢলের ভয়াবহ বন্যা দেখে কুমিল্লাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,৫০০ খামার। অসংখ্য পোল্ট্রি খামারির পুরো বিনিয়োগ ভেসে গেছে বানের জলে। এখনও সে ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি খামারগুলো। দৈনিক 4 থেকে 5 লক্ষ ডিম উৎপাদন কমেছে জেলায়। ক্ষতি পুষিয়ে নিতে কেউ কেউ ঋণ নিয়ে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। বন্যায় সব হারিয়ে পথে বসেছেন অসংখ্য খামারি। যখন বন্যা পানি আসা পরে এখানে প্রায় 3-4 ফিট পানি হয়ে গেছে গা, তো আমরা দফায় দফায় নিচের যে মুরগগুলো উপরে উঠাইছি, উড়াইতে উপরে লেভেলে নিয়ে গেছি সব মুরগ। তারপরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বুড়িচং উপজেলার 17টি খামার থেকে প্রায় 500 ঘরে বায়োগ্যাসের ব্যবহার ছিল। তবে বন্যায় বিপর্যয় নেমে আসে খামারগুলোতে। কর্ম হারিয়েছেন অসংখ্য শ্রমিক। পোল্ট্রি খাতে ক্ষতি প্রায় 294 কোটি টাকা। শুধু ডিম উৎপাদনকারী খামারে ক্ষতি প্রায় 150 কোটি টাকা। খাবারের দাম বৃদ্ধি পেলেও মান কমেছে, তার প্রভাব পড়ছে উৎপাদনে, বলছেন খামারিরা। অনেকগুলা মুরগি আমরা কিছু তো সেভ করতে পারছি, উপরে রাখছি, আর কিছু তো পানিতে ডুবে মারা গেছে। ডিমের ক্ষতি হয়ে গেছে, যারা বাচ্চা আনছে তাদের বাচ্চা মারা গেছে। এই কোটি কোটি টাকা ব্যাংক লোন করে আমরা ইনভেস্ট করে, হ্যাঁ, এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় উঠা দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না। কুমিল্লায় গড়ে প্রতিদিন উৎপাদন হয় 17 থেকে 18 লাখ ডিম। বন্যায় ক্ষতির প্রভাবে ডিমের উৎপাদন কমেছে প্রায় 5 লাখ। এদিকে ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসনে কাজ করছে সরকার, বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ওষুধ দিয়ে আমরা জীবাণুনাশক করেছি সবগুলা ফার্ম, এবং পানিবাহিত রোগ থেকে যাতে সমস্যা না হয় এবং সঠিকভাবে টিকা প্রদান করতে পারে এই পরামর্শ আমরা দিছি। বন্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের লাইভস্টক বা প্রাণী সম্পদের, বিশেষ করে ডেইরি খামার, পোলট্রি খামার। আর পোলট্রি খামারটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের আনুমানিক 20 থেকে 30 ভাগ ডিমের প্রোডাকশন কিন্তু কমে গেছে। খামারিদের পুনর্বাসনে মুরগির খাদ্য ও ওষুধের দাম নিয়ন্ত্রণ এবং মান রক্ষায় সরকারের কঠোর নজরদারি চান পোল্ট্রি সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। গাজীপুরের ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে এখনও সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে ডিম। এ নিয়ে আরও জানাতে গাজীপুর নতুন বাজার থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, সরকারি দামের সাথে বাজারে ডিমের দামের পার্থক্য কতটা, সরবরাহ কেমন দেখছেন?
আপনি ঠিকই বলেছেন যে বেশ কিছুদিন কিন্তু উত্তপ্ত ছিল ডিমের বাজার, তবে সেই উত্তপ্ত বাজার এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ স্বস্তি ফিরেছে বলা যায়। এবং সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ী সবাই কিন্তু এই স্বস্তিতে কিন্তু রয়েছে। কারণ আমরা দেখেছি যে ডিমের বাজার কিন্তু প্রতি পিস ডিম 15 টাকা করেও কিন্তু খুচরা বাজারে বিক্রি হয়েছিল, তবে এখন যে ডিমের বাজার সেটি অনেকটা কমে আসলেও কিন্তু সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে তার থেকে কিন্তু তুলনামূলক এখনো বেশি দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে সরকার নির্ধারিত যে পাইকারি মূল্য প্রতি পিস ডিমে সেটি ছিল 11 টাকা 1 পয়সা, তবে আজও এই গাজীপুরে যে নতুন বাজার পাইকারি আড়তটি রয়েছে, এই আড়তে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 11 টাকা 40 পয়সা, অর্থাৎ প্রতি পিসে 40 পয়সা করে বাড়তি। এবং হালি প্রতি কিন্তু আমরা দেখেছি যে 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত বাড়তি কিন্তু পাইকারি বাজারে রয়েছে। এবং সেটি যখন খুচরা বাজারে যায় তখন কিন্তু প্রতি পিস ডিমের সর্বোচ্চ মূল্য সরকার নির্ধারিত রয়েছে 12 টাকা, তবে সেটি বিক্রি হচ্ছে 12.5 টাকা, অর্থাৎ প্রতি হালিতে 2 টাকা করে বাড়তি। এবং প্রতি হালি ডিম কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা এবং ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যেহেতু ডিমটি আসলে সরবরাহের উপর নির্ভর করে, ডিমের আমদানি সরবরাহের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে বাজারে ঠিক কতটুকু ডিমের সরবরাহ রয়েছে সে হিসাব করে কিন্তু প্রতিদিনই ডিমের দামটি ওঠানামা করছে। তবে তারা বলছেন যে দামটি রয়েছে পাইকারি বাজারে কিছুটা দামের ওঠানামা করলেও সেটি কিন্তু খুচরা বাজারে তেমন একটি প্রভাব ফেলছে না, অর্থাৎ খুচরা বাজারে যারা অর্থাৎ বাজারে খুচরা বাজার এবং মুদি দোকানগুলোতে কিন্তু প্রতি হালি ডিম কিনতে পারছেন ভোক্তারা 50 টাকা, তবে এতে ভোক্তাদেরও খুব একটা অসুবিধা হচ্ছে না বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে যেহেতু এখন শীত মৌসুম চলে এসেছে, এখন ডিমের চাহিদাও বাড়বে, সে কারণে ডিমের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে যদি যোগান যদি সঠিক যদি না রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু ডিমের দামটি ওঠানামা করবে প্রায় সময়। তবে সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেই দামের এখন পর্যন্ত কিন্তু কার্যকর না হলেও যে দামটি বাজারে রয়েছে 2 টাকা বাড়তি প্রতি হালি, সেটি মোটামুটি স্বাভাবিক বলেই তারা বলছেন। তো সবকিছু মিলে গাজীপুরের ডিমের বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। ডিমের দরদাম সরবরাহ নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন ইফতেখার রায়হান। হিলি বন্দরে গড়ে উঠেছে ভারত থেকে আমদানি করা মোটরসাইকেল পার্টসের দোকান। মান ভালো, দাম কমের কারণে দেশের বিভিন্ন স্থান থেকেই পার্টস কিনতে আসছেন ক্রেতারা। প্রতি বছর 50 থেকে 60 কোটি টাকার লেনদেন হয় এখানে। তবে ব্যবসায়ীদের দাবি, অনুমতি থাকলেও হিলি দিয়ে পার্টস আমদানি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সহকর্মী সোহেল রানার পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। হিলি স্থলবন্দর ঘিরে বাজার, চারমাথা মোড় সহ বিভিন্ন জায়গায় ছোট বড় মিলে গড়ে উঠেছে প্রায় 1/2 শতাধিক মোটরসাইকেল পার্টসের দোকান। পার্টসের দোকানে মিলছে বিভিন্ন ভারতীয় কোম্পানির মোটরসাইকেল পার্টস। মানে মোটামুটি ও দামে কিছুটা কম হওয়ায় এর চাহিদা দেশের বিভিন্ন স্থানে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও বেচাকেনা হচ্ছে, যেখানে প্রতিদিন লেনদেন হয় প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার। এছাড়াও পার্টসের দোকানগুলোতে কাজের সুযোগ হয়েছে প্রায় শতাধিক বেকার যুবকের। এখানে অরিজিনাল পার্টস পাওয়া যায় এবং দামে কম পাওয়া যায়, কোয়ালিটির দিক দিয়ে উন্নত মানের, যার জন্য আমার এখানে আসা। কাজকামও ভালো হচ্ছে, লোকজন আসতেছে, বেচা বিক্রি বাড়ছে। প্রতিদিন প্রায় আপনার 15 থেকে 20 লাখ টাকার মতো লেনদেন হয়। কোনোদিন 500, 1000, কোনোদিন 200, 300 হয়। বেনাপোল স্থলবন্দর হয়ে এই পার্টসগুলো হিলির বাজারে আসে। হিলি দিয়ে এসব আমদানির অনুমতি থাকলেও কাস্টমসের অসহযোগিতায় তা ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। এই বন্দর দিয়ে আমদানি হলে আরও কম দামে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। মোটরসাইকেলের স্পেয়ার পার্টসের জন্য হিলিতে বিখ্যাত। এখানে প্রায় 28-30টি দোকান গড়ে উঠেছে এবং প্রায় 200 থেকে 300 ছেলেমেয়ের এখানে কর্মসংস্থান হয়েছে। আমরা যদি হিলিতে ঢোকাতে পারি তাহলে আমাদের উত্তরবঙ্গের অর্থাৎ বগুড়া থেকে শুরু করে গোটা রংপুর বিভাগ, যেটা এই বিভাগে মোটরসাইকেল পার্টসের দাম অনেক কম হবে। বন্দর দিয়ে মোটরসাইকেল পার্টস আমদানি হলে বাড়বে দোকান, সেই সাথে বাড়বে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন হিলি। প্রায় 2 বছর ধরে বন্ধ নরসিংদীর রায়পুর আর আমিরগঞ্জ রেল স্টেশন। এতে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি জটিলতা দেখা দিয়েছে পণ্য পরিবহনে। স্টেশন মাস্টার সহ জনবল সংকটে দেয়া হয় না সিগন্যাল, ঘটছে দুর্ঘটনা। একই সাথে স্টেশন সংলগ্ন রেলের জায়গা দখলেও চলছে মহোৎসব। রাকিবুল ইসলামের প্রতিবেদন। স্টেশনে ঢুকছে ঢাকাগামী ট্রেন, তবে সিগন্যালে জ্বলেনি বাতি। প্ল্যাটফর্ম সংলগ্ন 4 নম্বর রেললাইনে ট্রেন থামার কথা থাকলেও ট্রেন থেমেছে 3 নং রেললাইনে।
প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে রেল পার হয়ে ট্রেনে ওঠা শুরু করতেই ছেড়ে দিয়েছে ট্রেন। এদিকে স্টেশন মাস্টার না থাকায় কক্ষে ঝুলছে তালা, টাঙানো আছে স্টেশন বন্ধের নোটিশ। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। জানা যায় 2022 সালের 31 জুলাই ও 4 আগস্টে স্টেশন সিগন্যালের দুটি মোটর চুরি হয়। এরপর 12 আগস্ট সিগন্যালে মোটর না থাকা এবং স্টেশনে লোকবল সংকট দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় স্টেশনটি। এতে চলাচলের পাশাপাশি পণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাচ্ছে আশপাশের অন্তত লক্ষাধিক মানুষ। একই সাথে স্টেশনে দায়িত্বরত কেউ না থাকায় দখল হচ্ছে রেলের সম্পত্তি। স্টেশন থেকে সিগন্যালের মোটর চুরি হয়ে যায়, তো আদব পর্যন্ত এই মোটরগুলো সেট করা হয় নাই। তো বন্ধ থাকার কারণে এখানে কোনো স্টেশন মাস্টার নাই। তো স্টেশন মাস্টার না থাকার কারণে যে সমস্যাগুলো আমরা ফেস করতে হয়, যেমন কোনো সিগন্যাল লাইন নাই, 2 সাইডে 2 লাইন বাদ দিয়া মাঝ দিয়া চলে, আমাদের যাত্রীদের ওঠানামা খুব কষ্ট হয়। ব্রিটিশ আমলের বাজার এটা, এই বাজারে মনে হয় এই লাইবরা থানার ভিতরে নাই। এই বাজার ধ্বংস হয়ে গেছে গা। দোকান রাখাটা ঠিক না, তারপরও দেখা গেছে এখন খালি বললা ভয়, যখন রেল চালু হয়ে যাবে ওই দোকানের বসবে না। কর্তৃপক্ষ বলছে স্টেশনটি চালু করার চেষ্টা চলছে। আমিরগঞ্জ স্টেশন ডালিং ডিপার্টমেন্ট কাজ করতেছে, কাজী সময় লাগবে, তারপরে আমি একটু জেনে আপনাকে একদম এক্সাক্ট ইয়েটা করতে হবে। হ্যাঁ, সিগন্যাল ও লোকবল সংকটের সমাধান করে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনটি দ্রুত চালুর প্রত্যাশা স্থানীয়দের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। মাত্র 1 বছর ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 26% বেড়ে ইতিহাস সর্বোচ্চ 17,099 জনে। 2023-24 শিক্ষাবর্ষে মার্কিন মুলুকে প্রায় 700টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিরা রয়েছে 8ম অবস্থানে। প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। তালিকায় 10টি দেশের 7টি এশিয়ার। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন মুলুকে বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিক পরিসংখ্যান ছিল দুষ্প্রাপ্য। এবার জানা গেল সে তথ্য। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম। 2023-24 শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আটলান্টিক পাড়ি দিয়েছেন সর্বোচ্চ 17,000-এর বেশি বাংলাদেশি, যা এর আগের বছরের চেয়ে 26% বেশি। যদিও মোট বিদেশি শিক্ষার্থীর মাত্র 1.5% বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের প্রায় 700টি বিশ্ববিদ্যালয়ে চালানো সমীক্ষায় এই প্রতিবেদন প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। শিক্ষার্থী প্রেরণের দিক থেকে প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। 2023-24 শিক্ষাবর্ষে দেশটি থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান 3,31,000-এর বেশি শিক্ষার্থী। চীনের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2,78,000। শীর্ষ 10টি দেশের 7টি এশিয়ার। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে যথাক্রমে কানাডা, ব্রাজিল ও নাইজেরিয়া। আইআইই এর প্রতিবেদন বলছে 2023-24 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসা শিক্ষার্থীর সংখ্যা 7% বেড়ে দাঁড়িয়েছে 11,27,000-এ, যার মধ্যে অর্ধেকের বেশি ভারত ও চীনের নাগরিক। এ সময় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে 1% কমলেও গ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী বেড়েছে 8%। কানাডা ও অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে ফেলেছে। তাই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের শিক্ষার্থীদের কাছে ক্রমেই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতার সঙ্গে বাড়ছে সাংস্কৃতিক বিনিময়। এদিকে অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেটরসের আরেকটি প্রতিবেদন বলছে 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ব্যয় করেছে প্রায় $4,500 কোটি। এ সময় দেশটির অর্থনীতিতে যোগ হয়েছে 3,78,000-এর বেশি চাকরি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কলকাতায় এবার শীতের বাজার অনেকটাই ফাঁকা। অন্যান্য সময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকলেও এবছর তাও নেই। ক্রেতা না পেয়ে অনেকটা বিপাকে রয়েছেন শীতবস্ত্র ব্যবসায়ীরা। কলকাতা থেকে কমল দত্তের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এখনও জমে ওঠেনি শীতের বাজার। কলকাতার নিউ মার্কেট, ধর্মতলা, ওয়েলিংটন স্কয়ারে গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে মাফলার, জ্যাকেট, টুপি, চাদর, কম্বল সহ শীতের নানা পোশাক। শীতের বাজার ঘিরে এবার ধর্মতলা ও নিউ মার্কেটে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন ব্যবসায়ীরা। এমনকি নেপাল ও ভুটানের ব্যবসায়ীরাও এখানে এসেছেন ভালো বেচাবিক্রির আশায়।
মূলত শীত মৌসুমে ব্যবসার উদ্দেশ্যে 2 মাসের জন্য কলকাতায় আসেন। আশানুরূপ ক্রেতা না পেয়ে অনেক ব্যবসায়ী হতাশ। ঠান্ডা নেই বলে বিক্রিও নেই, বসে আছে। আপনিও দেখছেন ফাঁকা বাজার। আসছে, দেখছে, সবাই জানছে, তারপরে আসবে। শীতের বাজার ওয়েলিংটনে কোনো সময় খারাপ যায় না। বাংলাদেশের এদিকে তো আশা করছি যে শীত পড়লে বাজার হবে। নানা ডিজাইনের বাহারি সব শীতের কাপড় নিয়ে দোকান সাজালেও ক্রেতার তেমন দেখা নেই। কলকাতায় ঘুরতে এসে কেনাকাটা করছেন অল্প সংখ্যক পর্যটক। জিনিসগুলো খুব ভালো লাগে, চয়েসেবল জিনিস হয় আর মানে স্টাইলিশ জিনিস। আমাদের এজের মধ্যে সবাই তো একটু স্টাইলিশ জিনিসই পছন্দ করে। তো আমার এখানে আমি বিগত 10 বছর ধরেই আসছি। মূলত শীত মৌসুমে পর্যটকদের উপর ভরসা করে থাকেন ব্যবসায়ীরা। তাদের আশা শীত বাড়লে ক্রেতার সংখ্যাও বাড়বে। এখন কলকাতা। এবারে খেলার প্রসঙ্গ। নতুনদের সুযোগ করে দিতেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিসিবির জনাকীর্ণ বিদায়ী সংবর্ধনায় ইমরুল কায়েস জানিয়েছেন পছন্দের অধিনায়ক কোচের নাম। পাশাপাশি তুলে ধরেছেন নিজের ক্যারিয়ারের আক্ষেপ আর দেশের হয়ে অর্জনের অপূর্ণতার কথা। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। সাদা বলের ক্রিকেটে মিরপুরে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ম্যাচ। সেই মাঠে এবার লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ইমরুল কায়েস। পেলেন বিদায়ী সংবর্ধনা। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে বাঁহাতি এই ওপেনার পর্যাপ্ত কিংবা প্রাপ্য সুযোগ পেয়েছেন কিনা সেটা নিয়ে বিতর্ক এখনো চলছে। প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইলেও উত্তরটা দিতেই হলো ইমরুলকে। অপরচুনিটিগুলো যদি আমার আর একটু ফ্লেক্সিবলভাবে থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা ডিফারেন্ট হতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। 39 ম্যাচের ক্যারিয়ারে অনেক অধিনায়ক ও কোচের সান্নিধ্যে খেলেছেন কায়েস। তবে ইমরুলের কাছে সেরা সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহে। আর ওপেনার হিসেবে সবার ওপরে রেখেছেন তামিম ইকবালকে, যার সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রান এসেছে। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। চন্ডিকা হাথুরুসিংহে আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। দেশের হয়ে অর্জনের ক্ষেত্রেও আক্ষেপ আছে ইমরুলের। অবশ্য সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। একটা বড় টুর্নামেন্ট ট্রফির আক্ষেপ যে পুরো বাংলাদেশের। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট উপভোগ করতে চান ইমরুল কায়েস। ভবিষ্যতে আসতে পারেন ক্রিকেট কোচিংয়েও। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। ওয়ানডে ও টি20 ফরম্যাটে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হলেন আকিব জাভেদ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আকিব জাভেদ পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটিরও একজন সদস্য, অর্থাৎ কোচিংয়ের পাশাপাশি নির্বাচক কমিটির দায়িত্ব সামলাবেন সাবেক ক্রিকেটার গ্যারি কার্স্টেন। হুট করেই পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার পর জেসন গিলেস্পিনকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরই তার কোচিংয়ে অজিদের ওয়ানডে সিরিজ হারায় পাকিস্তান। তারপরেও গিলেস্পিনের উপর ভরসা রাখেনি পিসিবি। আকিব জাভেদ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর আজমদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন। শেষ করব এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে দেশের সমস্যা তৈরি করছে শেখ হাসিনা। দ্য হিন্দুকে ডক্টর ইউনুস, ফেরত দিতে হবে দিল্লিকে। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার। গণহত্যা সহ একাধিক মামলার আসামি, আজই তোলা হবে আদালতে। 3 বছরেও ব্যাংক ক্যাশিয়ার এজেন্ট আতিকুরের আত্মসাৎ করা কোটি কোটি টাকা পাননি গ্রাহক। নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। এবং মুনাফায় ফিরলেও বিআরটিসির বাসের সেবা নিয়ে অভিযোগ,
সঠিক রুট নির্ধারণ সহ পরিচালনায় দুর্বলতা কাটানোর পরামর্শ। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।